এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জয়পুরহাট 2 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন। মাননীয় সদস্য, আপনার সময় 20 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী সরকারের পক্ষ থেকে 2017-18 যে বাজেট উপস্থাপন করেছে তার উপর আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে ঐতিহাসিক 7ই জুন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উদ্ভবের পথে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক এই 7ই জুন, ঐতিহাসিক 6 দফা। এই 6 দফার দিবসে আমি জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং 6 দফার আন্দোলন সহ মহান মুক্তিযুদ্ধ এবং বাঙালির স্বাধীনতা আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বক্তব্যের শুরুতেই আপনাকে এবং এই মহান সংসদ সহ সমগ্র দেশবাসীকে আমার নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাইক্ষেত্রা লাক্কেলপুরের জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী মহোদয় তার বাজেট বক্তৃতায় বলেছেন, বাংলাদেশ ইতিমধ্যেই উচ্চ প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি এর সুবিধা সর্বস্তরে মানুষের মধ্যে বিস্তারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে তার যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা যে দিনবদলের সনদ রচনা করেছেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের পথনকশা সে সনদে গঠিত রয়েছে এবং এই বাজেটটি এই সনদেরই একটি প্রতিফলন। এবারে 4,266 কোটি টাকার যে বিশাল বাজেট, এই বাজেট নিয়েই বাইরে অনেকেই সমালোচনা করবার চেষ্টা করছেন, অনেকেই বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে কথা বলছেন। যারা বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে কথা বলছেন তারা জননেত্রী শেখ হাসিনার সরকারের বিগত 7টি অর্থ বছরের বাজেট বাস্তবায়নের মাত্রা দেখলেই বুঝতে পারবেন এই সরকার বাজেট বাস্তবায়নের সক্ষমতা আছে কি নাই। তর্কের কারণে তর্ক, অনাহত বিতর্ক সৃষ্টির যে মানসিকতা কিছু মানুষের মধ্যে আমরা লক্ষ্য করি, তাদেরকে আমি অনুরোধ করব তারা একবার তাদের হৃদয়ের চোখ প্রসারিত করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দিকে, তার মুখের দিকে একবার তাকিয়ে দেখুক, তাহলেই দেখতে পারবেন বাংলাদেশের সক্ষমতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মহান পিতার রাজনৈতিক জীবন দর্শন, আত্মকরণ, ত্যাগ ও সংগ্রামের দীর্ঘ পথ পরিক্রমায় জাতীয় নেতৃত্বের আসনে 3 যুগের সঞ্চিত অভিজ্ঞতা, সমস্যার গভীরে প্রবেশ করে সত্য অন্বেষণের জ্ঞানগর্ভ মানসিকতা, মাতৃভূমি, গরিব মানুষ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্ত মননের প্রতি গভীর প্রেমবোধ, পরমত সহিষ্ণু উন্নত গণতান্ত্রিক চিন্তা চেতনা, পরিবর্তিত বিশ্ব বাস্তবতা, চলমান সময়, দ্রুত পরিবর্তনশীল বিকাশমান প্রযুক্তি ধারণের প্রগতিশীল মানসিকতা, মানবতা ও ধর্মের প্রতি চরম শ্রদ্ধাশীল দৃঢ় অবস্থান, বিচক্ষণতায়, প্রজ্ঞায়, নমনীয়তায়, প্রয়োজনে কঠোরতায়, মৃত্যু ভয়শূন্য অনন্য সাহসিকতা সম্পন্ন বাংলার প্রধানমন্ত্রী, উন্নয়ন মাতা, কল্যাণের কান্ডারী বাংলা মায়ের এই শতাব্দীর শ্রেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে শুধু বাংলাদেশের নেত্রী নন, আজকে পদ্মা, মেঘনা, গৌরী, যমুনার এই প্রিয় মাতৃভূমির এই মানচিত্র পেরিয়ে জননেত্রী শেখ হাসিনা আজকে বিশ্ব মানচিত্রে সদর্প পদচারণা করছেন। আজকে যখন পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, শীর্ষ সম্মেলন হয়, সেই শীর্ষ সম্মেলনগুলোতে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী সগর্ব উপস্থিতি এবং তার গুরুত্ব, এটিকে অনুধাবন করলে আমরা দেখতে পারি বাংলাদেশের সক্ষমতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা এই কয়েকদিন আগেও দেখলাম আরব ইসলামিক আমেরিকান যে শীর্ষ সম্মেলন, সেই শীর্ষ সম্মেলনে সৌদি বাদশাহ তার মন্ত্রী পাঠিয়ে জননেত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে তাকে সেখানে তার উপস্থিতি নিশ্চিত করার মধ্য দিয়ে ওই সম্মেলনকে অর্থবহ করেছেন এবং সেই সম্মেলনের জননেত্রী শেখ হাসিনার সগর্ব উপস্থিতি বাঙালি জাতিকে এক অনন্য মর্যাদায় অভিষিক্ত করেছে। সেই জননেত্রী শেখ হাসিনা যেখানে সরকার প্রধান, সেখানে বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে যারা প্রশ্ন তোলেন তারা হয়
বোকার স্বর্গে বাস করছেন, অথবা তাদেরকে আমি বলবো তারা হচ্ছেন সমালোচনা বিলাসী। অনেক ধরনের বিলাসী মানুষ থাকে। এখন বাংলাদেশে কিছু সমালোচনা বিলাসী মানুষ, তারা প্রতিনিয়তই জ্ঞান প্রদানের চেষ্টা করেন। একজন তো আছেন বিএনপির চেয়ারপারসন, অবসর প্রস্তুতিকালীন ছুটিতে তিনি আছেন, তিনি এবং তার মুখরা মহাসচিব, তার বিবৃতি বা যুগ্ম মহাসচিব তার সঙ্গে যুক্ত হয়েছে। গতকাল রাতেও দেখলাম এই সংসদের একজন সদস্যের মালিকানাধীন একটি টেলিভিশনে মধ্যরাতে অনেক জ্ঞান দেওয়া হলো, বিভিন্ন লোককে ডেকে এনে, এমনকি এফবিসিসির একজন প্রেসিডেন্টও দেখলাম বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে বিভিন্ন ধরনের জ্ঞান দিলেন। অবসর প্রস্তুতিকালীন ছুটি থাকা সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত নয়। জননেত্রী শেখ হাসিনার সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের 16 কোটি মানুষ উৎপাদন করছে এবং এই উৎপাদনই বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটু আগে আমাদের অগ্রজ অভিজ্ঞতা সম্পন্ন অর্থনীতিবিদ ডক্টর জনাব আলী আশরাফ সাহেব বললেন 1973-74 সালে বাংলাদেশে প্রবৃদ্ধির হার ছিল 7.7%। সেই প্রবৃদ্ধি নামতে নামতে 5-এর কোঠায় এসেছিল। আবার জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের দায়িত্ব গ্রহণের পরে আজকে প্রবৃদ্ধি এই অর্থ বছরে 7.24-এ আমরা এসে দাঁড়িয়েছি এবং আগামী অর্থ বছরে এটি 7.4-এ গিয়ে উন্নীত হবে। যদি সক্ষমতা না থাকে, যদি জনগণের ট্যাক্সের টাকা সঠিকভাবে ব্যয় না হয়, তাহলে কিভাবে এভাবে বাংলাদেশের প্রবৃদ্ধি দিনের পর দিন এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে? সক্ষমতা কোথায় এবং স্বচ্ছতা কোথায় তা দেখতে হবে। যেখানে বেগম খালেদা জিয়া 2006 সালে $543 মাথাপিছু আয় রেখে গিয়েছিলেন, সেখানে আজকে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ $1,602 মাথাপিছু আয়ে উন্নীত হয়েছে। আমি যদি ডলারে হিসাব করি, আমি যদি টাকায় হিসাব করি, $543 যখন ছিল তখন ডলারের বিনিময় ছিল 62 টাকা, সেই হিসাবে হচ্ছে 33,666 টাকা মাথাপিছু আয়। আজকে ডলারের বিনিময় মূল্য 81 টাকা। আজকের হিসাব করলে এটি 1,29,762 টাকা মাথাপিছু আয়ে দাঁড়িয়েছে। এটিই হচ্ছে এই সরকারের সক্ষমতা। অতি দরিদ্র যেখানে খালেদা জিয়া রেখে গেছিলেন 38.4%, আজকে সেই অতি দরিদ্রের হার নেমে এসেছে 23.2%। দরিদ্রের হার, অতি দরিদ্রের হার যেখানে রেখে গিয়েছিলেন 24.2%, সেটি আজকে 12.9% এসে উপনীত হয়েছে। এটিই হচ্ছে সরকারের সফলতা। বিদ্যুৎ, বেগম খালেদা জিয়া 2001 সালে জননেত্রী শেখ হাসিনা 4300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তার হাতে দিয়ে গেছিলেন। খালেদা জিয়া 5 বছরে সেটিকে 3400 মেগাওয়াটে নামিয়ে এনেছিল। আগায়নি, পিছিয়েছে। আর জননেত্রী শেখ হাসিনা এই কয় বছরে সেটিকে 15,379 মেগাওয়াটে উন্নীত করেছেন এবং যে পথনকশা তিনি দিয়েছেন সেই পথনকশা বাংলাদেশে তিনি বাস্তবায়ন করবেন। সক্ষমতা কোথায়, স্বচ্ছতা কোথায়, দেশপ্রেম কোথায়? এক ঘোষণায় বঙ্গবন্ধু কন্যা 26,193টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছেন। এই দেশে একমাত্র পেরেছিলেন যুদ্ধ বিধ্বস্ত দেশে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আর কেউ প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করতে পারে নাই। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা এক অর্ডারে 26,193টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছেন। এইভাবেই চলছে আমাদের ভূমিতে এক মহা উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। উন্নয়ন, অবকাঠামো উন্নয়নের এক মহা কর্মযজ্ঞ চলছে। পদ্মা সেতু নিয়ে অনেক নাটক হয়েছে, বিস্তারিত বলতে চাই না। আজকে পদ্মা সেতু প্রায় 47 কাজ শেষ হয়েছে। সরকার আশা করছে, রাষ্ট্র আশা করছে, আমাদের গর্বের জায়গায় পদ্মা সেতু 2018 সালের মধ্যে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে জননেত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাবেন। এখানে কর্মবীর, প্রজাতন্ত্রের কর্মবীর সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী আছেন, তার কাছে, আপনার মাধ্যমে তার কাছে আমি বিনীত অনুরোধ করছি, 2018 সালে যেহেতু এই পদ্মা সেতুর কাজ শেষ হবে, এটিকে 2018 সালের 28শে সেপ্টেম্বরকে যেন নির্ধারণ করা হয়। 28শে সেপ্টেম্বরে জননেত্রী শেখ হাসিনার
71তম জন্মদিনের শুভ দিনে তার হাত দিয়ে পদ্মা সেতু উন্মুক্ত হোক এবং জননেত্রী শেখ হাসিনা তার জন্মদিনে বঙ্গবন্ধুর মাজারে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করুক। এটি মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ। মাননীয় স্পিকার, এই বাজেট নিয়ে অনেক জ্ঞানগর্ভ আলোচনা হয়েছে, আরও আলোচনা হবে। আমি বাজেটের একটি বিষয়ে আপনার মাধ্যমে অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। ব্যাংকে মানুষ টাকা রাখবে, সেই টাকার উপর 1 লাখ টাকার উপরে 1 লাখ টাকার উপরে থাকলে আগে দেওয়া লাগতো 500 টাকা, এখন দিতে হবে 800 টাকা। এ নিয়ে একটি তুগলকি কাণ্ড চলছে সারা দেশে, নানাবিধ সমালোচনা ঝড় উঠছে। আমি অনুরোধ করব এই জায়গাটি থেকে সরে এসে পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থায় যেন রাখা হয়, তাতে করে জনগণের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি হবে না এবং মানুষ ব্যাংকে টাকা রাখতে স্বস্তি বোধ করবে। যদি ব্যাংকে টাকা মানুষ না রাখে, সেই টাকা অন্য জায়গায় সঞ্চিত করলে অর্থনীতির চাকা বিঘ্নিত হবে। শুধু তাই নয়, আরএমজি খাত বাংলাদেশের গার্মেন্টস খাত একটি গুরুত্বপূর্ণ খাত। এখানে কর্মসংস্থান হয়েছে, এখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। সেখানে আমরা জানি আরএমজি খাতে উৎসে 0.7% কর দিতে হয়। কিছুদিন আগে এই করটি বাড়িয়ে 1% করা হয়েছিল। এরপরে ব্যবসায়ী মহল সহ সর্বমহল থেকে অনুরোধ করবার পরে আগামী 30শে জুন পর্যন্ত এটাকে 0.7-এ রেখে একটি এসআরও দেওয়া হয়েছে। 30শে জুনের পরে আবার কি এটা বেড়ে 1% যাবে কিনা, এই নিয়ে আমাদের এই গুরুত্বপূর্ণ সেক্টরটি অনেক ধরনের সমস্যায় রয়েছে। আমি অনুরোধ করব, হলি আর্টিজেনের ঘটনার পরে আমাদের গার্মেন্টস শিল্প একটি ধাক্কার মধ্যে পড়েছে, একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই মুহূর্তে যেন এটিকে বাড়িয়ে 1% করা না হয়, পূর্বের মতো 0.7-এ উৎস কর কাটা হয়, সেই ব্যবস্থাটি করবেন, এটা আমি বিনীত অনুরোধ করছি। মাননীয় স্পিকার, ভ্যাট নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে। আমার বক্তব্যটি হচ্ছে, ভ্যাট আমরা দিচ্ছি, ভ্যাট আমরা দিয়ে অভ্যস্ত। আমরা যখন খাবার খাই হোটেলে আমরা ভ্যাট দিই, আমরা সামগ্রী ক্রয় করি আমরা ভ্যাট দিই, কিন্তু এই ভ্যাটটি সরকারের কোষাগারে জমা হয় খুব কম। এটি হচ্ছে ভ্যাটের ক্ষেত্রে একটি বড় সমস্যা। যেভাবেই হোক এটাকে সক্ষমতা এনবিআরকে অর্জন করতে হবে। সেটি হচ্ছে ভ্যাট আদায়টি, জনগণ যে ভ্যাটটি দিচ্ছে সেই ভ্যাটটি যেন রাষ্ট্রের কোষাগারে জমা হয়। প্রয়োজন বোধে আমি দেখলাম মাননীয় অর্থমন্ত্রী একটি অ্যাপ করার কথা বলেছেন। অ্যাপটি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অ্যাপটির ক্ষেত্রে যদি এই জায়গাটা তৈরি করা যায়, আমার ভ্যাট আমি দেব, আমি নিজের হাতে দেব। আমি যদি আমার ভ্যাট যেটা আমি দোকানে পরিশোধ করছি সেই ভ্যাটটি পরিশোধ করার পরে ওইখানে যদি অ্যাপের মধ্যে আমি নিজে এটিকে এন্ট্রি করতে পারি, তাহলে জনগণও স্বস্তি লাভ করবে। কারণ আমি যে টাকাটি ভ্যাট হিসাবে দিচ্ছি সেই টাকাটি যে আমাদের রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে, আমার দেশের কোষাগারে জমা হচ্ছে, এই স্বস্তিবোধটা আমার থাকবে। পাশাপাশি রাষ্ট্র লাভবান হবে, এখান থেকে দুর্নীতি কমে আসবে। এবং এখানে আরেকটি অনুরোধ আমি করতে চাই, যদি যেহেতু জননেত্রী শেখ হাসিনা কল্যাণের নেত্রী এবং তিনি কল্যাণের পথে পথ চলছেন, যদি সম্ভব হয় তাহলে এই যারা ভ্যাট দেবেন সেই সমস্ত মানুষের আইডেন্টিফিকেশন নাম্বার থাকে এবং আমরা এই ভ্যাটটি দেওয়ার পরে আমি যে ভ্যাটটি দিলাম তার 10% টাকা যদি সংরক্ষণ করা হয়, যখন আমার বয়স 60 বছর হবে এই 10% টাকা রাষ্ট্র মাসিকভাবে আমাকে পেনশন হিসাবে অথবা সিনিয়র সিটিজেন ভাতা হিসাবে অথবা যে কোনো একটা ফরম্যাটে আমাকে ফেরত দেবে। তাহলে আমি আরও বেশি ভ্যাট দিতে উৎসাহিত হব এবং এর মধ্যে একটি স্বস্তি আমাদের মধ্যে আসবে। এটি করলে এবং ভ্যাটটিকে যদি এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখেও আমরা ভ্যাটটিকে স্বচ্ছ করতে পারি, জনগণ যে ভ্যাটটি দিচ্ছে সেই ভ্যাটটি যদি সত্যিকারেই কোষাগারে জমা হয়, তাহলে এইবার যে 91,000 কোটি টাকা ভ্যাট থেকে আসবার কথা, আমি কনফার্ম বলতে পারি এটি 2 থেকে 3 গুণ আদায় বেশি হবে। কারণ এইখানে মানসিকতাই হচ্ছে যে দোকানদার যখন আমার কাছে ভ্যাট নিচ্ছে সে মনে করছে এটি তার লভ্যাংশ, এটি তার সম্পদ, আমার টাকা সে সরকারি কোষাগারে জমা দিতে অভ্যস্ত নয়। এবং যখন সরকারি কোষাগারে জমা দিতে হয় তখনই সরকার খারাপ হয়ে যায়, তখনই সরকারের বিরুদ্ধে সমালোচনা করা হয়। এই মানসিকতা, এই সিস্টেমটাকে আমাদের বদলাতে হবে। মাননীয় স্পিকার, আরও কিছু বিষয় এবার দেখলাম ফ্লাশ ফ্লাড হলো আমাদের হাওর অঞ্চলে। আমি হাওরের মানুষ নয়, আমি চরের মানুষ নয়, তবুও আমি অনুরোধ করব
এবারের অভিজ্ঞতা আলোকে হাওর উন্নয়ন বোর্ডকে হাওর উন্নয়ন কর্তৃপক্ষ এবং পাশাপাশি একটি চর উন্নয়ন কর্তৃপক্ষ করে এই পশ্চাৎপদ মানুষগুলোকে এগিয়ে আনবার একটি ব্যবস্থা করবার জন্য সরকারের প্রতি আমি বিনীত অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমি যে নির্বাচনী এলাকার মানুষ, আমি এতই হতভাগা একটি এলাকার মানুষ। আমার নির্বাচনী এলাকার তিনটি থানায় কোনো সরকারি কলেজ ছিল না, তিনটি থানায় কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় ছিল না। জননেত্রী শেখ হাসিনা আমার একটি থানায় ক্ষেততালে একটি সরকারি কলেজ দিয়েছেন। আমি অনুরোধ করব, জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশেই সরকারি স্কুল কলেজবিহীন উপজেলাগুলোতে দিচ্ছেন। আমার নির্বাচনী এলাকার আক্কেলপুর এবং কালায়ে দুটি সরকারি কলেজ এবং 3টি উপজেলায় 3টি স্কুলকে সরকারিকরণ করার জন্য সদয় সিদ্ধান্ত ঈদের পূর্বেই দেবেন, যাতে আমরা এলাকার জনগণ খুব আনন্দের সঙ্গে ঈদটি করতে পারি। মাননীয় স্পিকার, বাংলাদেশে 100টি স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে। 64 জেলার বাংলাদেশে 100টি ইকোনমিক জোনের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং আমি বিশ্বাস করি এই ইকোনমিক জোনগুলো শেষ হবার পরে বাংলাদেশের অর্থনীতিতে এক অনন্য গতির সৃষ্টি হবে, সেই অপেক্ষায় রয়েছে। কিন্তু 64 জেলায় 100টি ইকোনমিক জোনের মধ্যে আমার জয়পুরহাট নেই। আমি আজকে মহান সংসদে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করতে চাই, আমার নির্বাচনী এলাকায় একটি ইকোনমিক জোনের ব্যাপারে তিনি সদয় সিদ্ধান্ত প্রদান করবেন। মাননীয় স্পিকার, প্রায়শই আমরা শুনছি বেগম জিয়া সহ কিছু সমালোচনাকারী সরকারি খাত নিয়ে, সরকারি প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। গতকাল দেখলাম পাট মন্ত্রণালয়ের পাটকলগুলো, বস্ত্রকলগুলো নিয়ে তাদের লোকসান নিয়ে কথা বলছেন। পাটকল, বস্ত্রকলের লোকসান আজকে নতুন কিছু নয়। আর ট্যাক্সের টাকায় শুধুমাত্র লাভজনক প্রতিষ্ঠান চলবে, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করব না, এটা হতে পারে না। সুখবর হচ্ছে এইটা, আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার পাট